একটা ব্রাউজারে আমাদের যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলা সেভ করে রাখি। যেমন সেটা ফেসবুক হইতে পারে, জিমেইল হইতে পারে, আদার্স সুবি ভাইয়ের কোনো স্টোর হইতে পারে, সেভ করে রাখি। এরকম কিন্তু অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা ব্রাউজারে সেভ করে রাখি। এখন হ্যাকার কোনোভাবে যদি আপনার কুকিজটা পায়, সাপোজ ফেসবুকের কুকিজ পাইলো, তো কুকিজ পাইলে কিন্তু আপনার ফেসবুকের কোনো ইউজার পাসওয়ার্ড লাগবে না, ও কুকিজ দিয়েই লগ ইন দিতে পারবে, ইজিলি সবকিছু করতে পারবে। এখন আপনি যদি ফেসবুক ইউজ করার পরে প্রতিদিন ইউজ শেষ লগ আউট দিয়ে দিলেন, তাহলে কিন্তু ওই কুকিজ চুরি করার পরে ওই কুকিজটার কাজ করবে না। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে আমরা যখন ডেইলি লাইফে কাজ করে কমপ্লিট করে ফেলতেছি, একটা ব্রাউজারে যদি আমাদের যে জিনিসগুলো থাকে ওগুলো অন্তত পক্ষে লগ আউট করে ঘুমানো উচিত, তাই না ভাইয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো গেল ধরেন এই ব্রাউজারের ক্ষেত্রে। আর বিভিন্ন লিঙ্ক বিভিন্ন জায়গা থেকে যখন আসে, হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে এটা স্ক্যাম কি স্ক্যাম না, হয়তো ক্লিক করে ফেলেছি। সেটা পিসি দিয়ে না দিয়ে ধরেন যে ফোন দিয়ে ক্লিক করলাম, বা যে জায়গাতে আসলে কোনো একটা প্রবলেম হবে না ওরকম ফোন দিয়ে ক্লিক করা, এগুলোর ক্ষেত্রে কি করা যাবে ভাইয়া? এখন লিংকের ক্ষেত্রে কি, যেমন ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, এগুলো তো মেটা মেটা অনেক স্ট্রং হয়েছে এখন। মেটা অনেক স্ট্রং। আপনার মেটাতে আপনি সহজেই আপনার ফিশিং দিয়ে কোনো কিছু হ্যাক করতে পারবেন না, সহজেই হ্যাক করতে পারবেন। আগে তো 2017-18 সালে খুব ইজিলি যে কেউ চাইলে ফেসবুক আইডি হ্যাক করতে পারতো, যে কেউ চাইলে ফিশিং লিঙ্ক দিয়ে দিত, হ্যাক হয়ে যেত। এখন কিন্তু অনেক টাফ, অনেক হার্ড হয়ে গেছে। আপনার ব্রাউজারের লিঙ্কের ক্ষেত্রে আপনার টেলিগ্রাম একটা ঝামেলার জায়গা, কারণ হ্যাকি হয় টেলিগ্রাম দিয়ে। দেখা যায় আমরা অনেক সময় পেইড অ্যাপ ইউজ করি ফ্রিতে, মোড অ্যাপ বলে বা পেইড অ্যাপ ফ্রিতে দেয়, অনেকেই দেয়, কিন্তু ক্যানভা থেকে শুরু করে অনেক আছে অ্যাপ আর যেগুলো পেইড অ্যাপ ফ্রিতে দিতেছে। অনেক গ্রুপ আছে টেলিগ্রামে। এই অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনার সবকিছু হ্যাক করে। দেখা যায় আমার মোবাইলে ওইরকম কিছু নাই, হ্যাক হয়ে গেলে আমার কথা হ্যাক হয়ে গেলে হ্যাক হোক। এরকম কিন্তু অনেক মানুষ আছে যে এইরকম মাইন্ডসেট নিয়ে থাকে যে হ্যাক হয়ে গেলে সমস্যা নাই আমার। কিন্তু সমস্যা এখন হয় না, কিন্তু সমস্যা দেখা যায় 1 বছর পরে হয়েছে, এরকম হয়। আপনার যদি এইসব অ্যাপের মাধ্যমে বা কোনো লিঙ্কে ক্লিকের মাধ্যমে হ্যাকার আপনার একবার ফোনে কন্ট্রোল নিতে পারে, এবং এখন কোনো কিছু হইতেছে না, পরবর্তীতে মাসবি হবে। দেখা যায় এখন আপনার মোবাইলে পার্সোনাল কোনো কিছু নাই, 1 বছর পরে যে থাকবে না তার তো কোনো গ্যারান্টি নাই। বা আপনি বিবাহিত হয়ে থাকলে বা কোনো নারী হয়ে থাকলে এইগুলা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আপনার গ্যালারি অ্যাক্সেস পর্যন্ত চলে গেলে সব নিয়ে নিবে, সব। দেখা যায় আপনি জানতেও পারবেন না আপনার ছবি তোলা হইতেছে আপনার মোবাইল দিয়ে, আপনার ল্যাপটপ দিয়ে, বা ভিডিও করা হইতেছে। তো এক্ষেত্রে অচেনা বা লিঙ্ক দেখলে তো মোটামুটি বোঝা যায় যে এগুলো আসলে ক্লিক করা ঠিক হবে না, যেহেতু পরিচিত না। আবার দেখা যায় অনেক সময় এই সব শুধু লিঙ্কের মাধ্যমে যে হয় বিষয়টা এমন না। আমি একটা ফটো দিলাম আপনাকে, এই ফটোর মাধ্যমে হইতে পারে, ফটোতে জাস্ট ক্লিক করবেন। বা কোনো পিডিএফ দিলাম, এই পিডিএফ এর মাধ্যমে হইতে পারে, জাস্ট ক্লিক করে ডাউনলোড করবো পিডিএফ। তো এক্ষেত্রে ট্রাস্ট একটা ইস্যু আছে। যেমন এইসব কাজ করার আগে অবশ্যই হ্যাকার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে। সাপোজ শিমুল ভাইরে আমি টার্গেট করব, তারে কিভাবে হ্যাক করা যায়। এখন তারে টার্গেট করতে গেলে তো আমি হুট করে একটা লিঙ্ক দিলে আমার সে ক্লিক করবে না, অবশ্যই তার সম্পর্কে আমার জানতে হবে কোন লিঙ্ক দিলে বা কোন পিডিএফটা দিলে বা কোন ফটোটা দিলে সে ক্লিক করবে, তাই না? তাছাড়া তো আমি একটা দিলাম বা অচেনা একজন এসে দিল, ক্লিক করবো না। কিন্তু দেখা যায় আমার পরিচিত কিছু যদি কন্টেন্ট আসে, তাহলে কিন্তু আমি ঠিকই ক্লিক করব। এটা আপনার বুঝতে হবে যে কোন নাম্বার থেকে আসতেছে, কোন জায়গা থেকে এগুলো আসতেছে, ওই সব জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে। আচ্ছা, আমি সকলের উদ্দেশ্যে আমি আপনার কাছে প্রশ্ন করলাম। ধরেন কোন প্রকার লিঙ্ক আমার আসছে, ধরেন আপনি পরিচিত বা অপরিচিত যাই হোক না কেন, আমি ধরে নেব লিঙ্কটাকে আমি চাচ্ছি যে আসলে ক্লিক করব,
বুঝে উঠতে পারিনি, ক্লিক করতেছি বা আমি চিন্তাধারা করতেছি এখন ওপেন করব, সেক্ষেত্রে আমি পিসিতে ওপেন না করে ধরেন সামহাও অন্য একটা ফোন, যে ফোনে আমার কিছু নাই, সেখানে কি ওপেন করা ঠিক হবে? হওয়ার পর আমি যদি দেখি যে হ্যাঁ সবকিছু যদি ঠিক আছে, দেন আমি লিঙ্কটাকে ক্লিক করতে পারি, এটা করা ঠিক হবে নাকি আসলে ওই লিঙ্কে ওপেন করাই ঠিক নাই? বা ইভেন কোনো কি এক্সটেনশন বা কোনো কি চেকার আছে যে আমি লিঙ্কটা কপি করে ওখানে দিলাম, দেন হচ্ছে আমাকে ফাইন্ড আউট করে দিল যে এই লিঙ্কের মধ্যে কোনো ভাইরাস বা এরকম কিছু আছে কিনা? এরকম কিছু কি আছে ভাইয়া? ভাইরাস চেকের জন্য বিশেষ করে অ্যাপের ক্ষেত্রে আমরা স্যান্ডবক্স ইউজ করি ল্যাপটপে, যে কোনো নিয়ে সন্দেহ হচ্ছে, ডেস্কটপ অ্যাপ নিয়ে কোনো সন্দেহ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা স্যান্ডবক্সে ইনস্টল দিই, বা আমাদের কাছে 8 GB থাকলে 8 GB তে ইনস্টল দিই, বা আলাদা একটা লিনাক্স সিস্টেম থাকলে ওইখানে ইনস্টল দেই। আর অ্যান্টিভাইরাস ইউজ করি না পার্সোনালি, আমার কাছে অ্যান্টিভাইরাস একটা বোকাস জিনিস মনে হয়, অ্যান্টিভাইরাস কোনো কাজই করে না। এই ক্ষেত্রে সবচাইতে ভালো অ্যান্টিভাইরাস হচ্ছে আমাদের পিসিতে বা ডেস্কটপে যেটা থাকে, ওইটাই সবচাইতে ভালো অ্যান্টিভাইরাস, এর চেয়ে ভালো কোনো অ্যান্টিভাইরাসই নাই। ওইটা অন থাকলে মোটামুটি সবই ঠিক থাকে আপনার। তারপরেও তো হ্যাকার প্রতিনিয়ত কিন্তু আপডেট হইতেছে, দেখা যায় এই যে বললাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে। এখন আমি এমন কিছু দিলাম, শিমুল ভাই ক্লিক করবে, আমি জানি ক্লিক করবে, না চাইলে ওনার মনে সন্দেহ থাকলেই ক্লিক করবে বা ডাউনলোড করবে। তো এই ক্ষেত্রে সতর্কতাই বেশি, আর এটা আটকানোর পসিবিলিটি খুবই কম। কারণ আমি যখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করব, অবশ্যই যারে টার্গেট করব, ওই টার্গেট কি কি পছন্দ করে সবকিছু কিন্তু আমি জেনেই আমি সবকিছু সাজাবো। একজন হ্যাকার যখন একজনের টার্গেট করে, তার সবকিছু জানে, সে কি পছন্দ করে, কোথায় কি করে না করে, সব এভরিথিং, ফেসবুকে কিভাবে সে কি কাজ করতেছে, কোন কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, সবকিছু। এখন আমি এসইও নিয়ে বা আদার্স কিছু নিয়ে, যে এসইও এক্সপার্ট, তারে যদি এসইও নিয়ে কোনো কিছু দেয়, সে মাস্ট বি দেখবে, 100% মাস্ট বি দেখবে। এগুলো আটকানোর কোনো পসিবিলিটি নাই। আপনি বললেন নতুন মোবাইল বা এমন একটা মোবাইল আনলাম, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা আছে। সাপোজ আপনি একটা নতুন মোবাইল নিলেন, একদম ফ্রেশ মোবাইল, কোনো কিছু যে জিমেইল বলেন কোনো কিছু লগ ইন দেওয়া নাই, ওই মোবাইল হ্যাকারের কন্ট্রোলে চলে গেল, এমনকি আপনার গ্যালারি অ্যাক্সেস পর্যন্ত চলে গেল। তখন কি হবে? আপনি মোবাইল রেখে দিচ্ছেন, এক পাশে রেখে দিচ্ছেন, আপনি সাপোজ বসে আছেন, বা যারা বিবাহিত আছে বা নারী আছে, তারা বসে আছে বা আদার্স কোনো কাজ করছে, দেখা যায় ওই মোবাইল দিয়ে তার ভিডিও চলতেছে, সে জানেই না। এটা কিন্তু বোঝার ওয়ে নাই যে আপনার ভিডিও হইতেছে বা ছবি তোলা হইতেছে। আপনার ছবি তুলতে পারলে, ভিডিও করতে পারলে কিন্তু আপনাকে অনেক কিছু করা যাবে, ব্ল্যাকমেল থেকে শুরু করে অনেক কিছু করা যাবে। কিন্তু 100% এমনকি এরকম ঘটনা কিন্তু হইতেছে, অনেক হইতেছে, এরকম বাংলাদেশে অনেক হইতেছে। মানে তো রিসেন্ট অনেক তো এগুলো বেড়ে গেছে ভাইয়া, বিশেষ করে আমরা যখন এটা হইতেছে ম্যাক্সিমাম এই টেলিগ্রাম থেকে আসতেছে। এই সেদিন একটা স্টুডেন্ট দেখালো স্পন্সর দিয়েছে আপনার হচ্ছে লিংকডইনে, দেওয়ার পরে কাজ রিলেভেন্ট কথা হচ্ছে, তো কথা হওয়ার ভিতরে উনি ওই স্পন্সরের জায়গাতে রিকমেন্ড দেওয়া আছে যে ইয়ারলি $50,000 থেকে $60,000 আপনাকে প্রোভাইড করবে তারা, আর মান্থলি গেলে আপনাকে 15,000 করে দিবে আর কি, পরে 10,000। খুব ভালো কনভারসেশন দেখলাম, খুব প্রফেশনাল কনভারসেশন। বাট ওনাকে জিপ ফাইল দিয়েছে, দেওয়ার পর বলতেছে যে এটা মাস্ট বি ওপেন করবেন, এখানে সবকিছু আছে, নেক্সট মিটিং আমরা এটা নিয়ে কথা বলবো। দেন আমি ওনাকে বললাম, একদম এক্সপ্লেন করলাম বুঝে ধাপে ধাপে, যে আসলে কাজের আগে এত জিপ আগে ওপেন করা দরকার নাই। আপনাকে যদি টাস্ক দেয় বা কথা বলে যে আপনি জিপটা ওপেন করেছেন, সবকিছু বুঝেছেন, তো আমি বললাম যে সবকিছু বুঝেছেন এবং ওপেন করেছেন, এই কথা বলে মিটিং পর্যন্ত আসবেন। তো মিটিং ছিল আপনার হচ্ছে রাত 8টায়, ঠিক 8টার আগে থেকে, মানে সেই সকালবেলা থেকে শুরু করছে, জিপ ফাইলটা ওপেন করে 3 নম্বর ফাইলে একটা স্ক্রিনশট দাও, মানে এমন ভাবে কথাটা বলতেছে যে আপনি জিপ ফাইলটা মাস্ট ওপেন করবেন, এই ফাইলের 3 নম্বর ফাইলটা আপনাকে স্ক্রিনশট দিতে হবে। মানে যেভাবে হোক সে আসলে প্রুফ চাচ্ছে, বাট কথাটা এমন ভাবে মাইন্ডসেটটা খাটাইছে যে আসলে জিপ ফাইল কি ওপেন করছে এই কথা না বলে অল্টারনেটিভ কথা বলতেছে, যে আসলে 3 নম্বর ফাইলটা স্ক্রিনশট দাও, ওখানে একটা টাস্ক আছে, ওই টাস্কটা আমি অন্যজনকে দিব, এটা তুমি পারবা না। এমন ভাবে প্রফেশনাল ভাবে সুন্দর করে সাজে। আর যখন আপনি আরডিপির কথা বললেন, আরডিপি মানে হচ্ছে আমরা ভার্চুয়াল যে কম্পিউটার ইউজ করি বা ভিপিএস যেটাকে বলে থাকে অনেকে,
এই ভার্চুয়াল কম্পিউটার বা ওগুলোতে আমরা আসলে এগুলো ইনস্টল করে থাকি। তো যখন এগুলো বলছে তখন আমি ওনাকে বললাম যে আসলে স্কিপ করেন, যে হ্যাঁ দিচ্ছি বা একটু প্রবলেম। এই করতে করতে যখন মিটিং এর টাইম আসছে, গুগল মিটে মিট করবে, মিটিং লিঙ্ক দিয়েছে, তারপর আর আসে না, তারপর ওই ব্যাগটা নকই করে না জায়গা থেকে। বাট সামহাউ যে কেউ যেভাবে কথাটা বলছে বা যেভাবে ইভেন আমরা এখন যে ফাইবারে যে অর্ডার পেজে অনেকে এসে স্ক্রিনশট দিচ্ছে, তোমার মেইলে আমি অর্ডার করতে পারতেছি, তোমার ইমেলটা লাগবে। আমি বলতেছি না তারা আপনাকে স্ক্যাম করতেছে বা আপনাকে স্ক্যাম করার জন্য আসছে, তাদের উদ্দেশ্য আলাদা। আপনার হয়তো ফাইবার বা মার্কেট প্লেসের অ্যাক্টিভ ইমেল গুলো তারা কালেক্ট করতেছে, বাট যারা আসলে জিপ ফাইল ওপেন করতেছে এমন ভাবে কথা বলবে হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনি নিজেও ধরতে পারবেন না, কিন্তু আপনাকে ক্যালকুলেশন করেন আপনার যে স্কিলটা আছে, তহিদুল ভাইয়ের সাথে সমন্বয় করলাম, যে স্কিলটা আছে এই স্কিল আসলে আমার জিপ ফাইল বা রার ফাইল কি প্রয়োজন আছে কিনা, এই কাজের জন্য প্রয়োজন আছে কিনা, আমি আসলে কি কাজ প্রোভাইড করতেছি এটার প্রয়োজন আছে কিনা। ক্লায়েন্ট কিন্তু এত বড় বড় টাস্ক দেয় না, খুব কম দেয় কিন্তু, যে জিপ ফাইল ওপেন করে ইনস্টল করো, এই করো সেই করো, আনজিপ করো, খুবই কম দেয়। কিন্তু আমরা আতঙ্কের মধ্যে পড়ছি। ইভেন কিছুদিন আগে কুষ্টের একটা ভালো, উনিও ভালো ফ্রিল্যান্সার, সবাই পরিচিত, নাম না বলি, তো প্রায় 10-12 হাজার গুগল অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন আউটগোয়িং করে দেন চলে গেছে, পুরো পিসি হ্যাকট্যাক করে 10-12 হাজার টাকা, মনে করেন যে ডলার, 10-12 হাজার ডলার ক্যাম্পেইন রান করে। আমি তহিদুল ভাইয়ের সাথে তখন যোগাযোগ করছিলাম। তো আসলে বুঝতে না পারলে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আপনি যারই কাজ করেন, হয়তো আপনার ক্লায়েন্টের কাজ হোক বা অন্য কারোর কাজ হোক না কেন, তো বুঝাটা এই জায়গাতে একটু টেকনিক্যালি বুঝতে হবে। বললো না ভাই যে আসলে আপনি বোঝার ক্ষমতা নাই, আপনি যতটা এক্সপার্ট তাচ্ছে হ্যাকাররা আরো বেশি এক্সপার্ট, কারণ তারা এই কাজগুলো করতেছে কিসের জন্য, অসৎ উপায় অবলম্বন করেই করতেছে। সো তারা অবশ্যই আমাদের চাইতে এক্সপার্ট হবে। আমাদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে, যেন বুঝে শুনে ক্লিক করে। এখন আমরা লোভনীয় অফার দেখে কিন্তু আমরা ক্লিক করি, দেখেন লোভনীয় অফার ছাড়া আমরা কোথাও ক্লিক করি না, ভালো করে একটু মনে করে দেখেন, যেখানে লোভ আছে সেখানে আমরা আছি এবং ওই জায়গাতে আমরা ক্লিক করতেছি। কেউ বলতেছে এই একটা লিঙ্ক শেয়ার করলে আপনি 10,000 টাকা পাবেন, বিভিন্ন বিকাশ গ্রামীণ ফোনে মাঝে মধ্যে আড়ঙের যে দেখবে যে অনেক লিঙ্ক আছে, কিন্তু আসে না, আসে কিন্তু আমরা জানি ডোমেন নেম পেটা এরকম না, আমরা সুন্দর করে ক্লিক করে ফেলতেছি। কোন তথ্য যাচ্ছে বা ওই লিঙ্কের পিছনে আসলে তাদের উদ্দেশ্য কি ছিল আমরা তো ধরতে পারবো না। হয়তো আপনার কাছে সামান্য মনে হচ্ছে, অতি সামান্য, বাট কারো কাছে তো অনেক বড় ক্ষতিরও কারণ হতে পারে, তাই না? তো নিজে সতর্ক থাকতে হবে, অন্যকে দোষ দিয়ে লাভ হবে না, নিজে সতর্ক থাকতে হবে, তাহলে ঠিক আছে। বাট আমি অনুরোধ করবো তহিদুল ভাইকে, যদি একটা শর্ট সেশন যদি এর উপর সুন্দর করে আপনি সেখানে কথা বলবেন, আমরা সবাই উপস্থিত থাকবো, আমরা সুন্দর করে সবাইকে অ্যানাউন্স করব, বিশেষ করে যারা আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আছি, বিভিন্ন ধরনের কাজ করি, কি কি সতর্কতা অবলম্বন করবো, একটা প্রপার যদি ছোট একটা গাইডলাইন দিতেন, সেটা 30 মিনিটের হোক অথবা 1 ঘন্টার হোক বা 2 ঘন্টার হোক ভাইয়া। ইনশাআল্লাহ ভাই আমি চেষ্টা করব। মানে সবার পক্ষ থেকে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি ভাইয়া, কারণ আমাদের এখানে ওরকম পরিচিত লোক নাই যে আসলে একটা সেশনে আমাদেরকে একটু বেসিক গাইডলাইন দিবে। সো সেই জিনিসটা যদি আপনি আমাদের জন্য করতেন, আমাদের জন্য অন্তত পক্ষে ভালো হতো, যে হয়তো আমরা কিছু জিনিস সতর্ক থাকতাম, কিছু কাজ করার সময় এই জিনিসগুলো নোট রাখতাম আর কি ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া আমি চেষ্টা করব, ওইভাবে কথা দিতে পারি না, তবে চেষ্টা করব। কারণ ওই আপনি এভাবে দেখে দেখে কথা বলেন, সমস্যা নেই, আমরা বুঝতে পারলে হবে। বাট আমাদের আমাদের প্রয়োজন শুধু এই জিনিসগুলো থেকে সতর্ক থাকা। ধরেন আমরা তো এখানে প্রপার জিনিসটা জানি না, কোন কোন জিনিসে বা কোথা থেকে যে প্রবলেম গুলো হয় আমরা প্রপার জানি না। যেমন আপনি ফটোর কথা বলতেছেন, আমরা অনেকেই জানি না যে নিজের ফটো নিজে কি করবো, আবার কি সমস্যা হবে, তাই না? তো এই জায়গাতে কিভাবে আসলে ফটোগুলো কিভাবে ইউজ করতেছে আর কিভাবে আপনার কাছে এই ফটোটা আসলো। তো ভাই প্রথমে একটা বললো যে যখন যে কাউকে আপনি হ্যাক করবেন বা উদ্দেশ্য আপনার খারাপ, তখন কিন্তু তার সাইকোলজি নিয়ে, তার অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু কাজ করবে হ্যাকার 100%। যে কি করেন, কোথায় কি করতেছেন, কেমন সময় দিচ্ছেন, সেই অ্যাক্টিভিটিস গুলো ট্র্যাক করবে। ট্র্যাক করার পরে কিন্তু আপনাকে অ্যাটাক দেওয়ার ট্রাই করবে। কিছুদিন আগে অনেক কিন্তু প্রবণতা আসছিল কি, হোয়াটসঅ্যাপে বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন মানুষের ছবি কিন্তু চুরি করে দেন আমি সে ভাই টাকা দেন ইমার্জেন্সি, এখন ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা টাকা স্ক্যাম করতেছে। এখন আপনার মধ্যে যদি মাইন্ডের ভ্যালু থাকে, যে আসলে ফেস ভ্যালু না দেখে আমি আসলে মাইন্ডটাকে খাটাই, দেখি মানুষটাকে ভেরিফাই করি, মানুষটার তো দোষ নাই, ফেসের দোষ নাই, ফেস কি করতেছে আপনার ট্রাস্ট অর্জন করে দিয়েছে, বাট দোষটা হচ্ছে আপনার, আপনি ধরতে পারেন নাই। সতর্ক তো আপনাকে থাকতে হবে, তাই না? এখন আজকে রিপন ভাইয়ের ছবি দিয়ে একজন টাকা চাইছে আমার কাছে, আমি আগে সর্বপ্রথম কি করবো, সর্বপ্রথম আমাকে ফোন দিতে হবে, রিপন ভাই কিনা, তার ভয়েস কিনা আমাকে ভেরিফাই করতে হবে। এখন আমি রিপন ভাইয়ের ফেস দিয়ে একজন নক করছে, আমি টাকা দিয়েছি, পরে রিপন ভাইকে ব্লেম করছি, এটা তো উদ্দেশ্যহীন হয়ে গেল আমারও, তাই না? আমি বিশ্বাস করছি রিপন ভাইকে, তার ফেসটাকে বিশ্বাস করছি, বাট মানুষটাকে তো আমাকে ভ্যারি করতে হবে যে আসলে মানুষটা সেম মানুষ কিনা।
সো এই সতর্কতাগুলো ছোট ছোট সতর্ক হয়তো আমরা যখন সবাই আলোচনা করি তখন হয়তো শুনি বুঝি, আবার অনেক সময় বুঝি না, এই 500 টাকা দিব, রিপন ভাইকে আবার কল দেবো, লজ্জার বিষয়। আসলে এটা না, লজ্জার বিষয় এটা না, এটা শিখার বিষয়। অনেকে মনে করে 100-150 টাকা দিতে গেলে অনেকে লজ্জার বিষয় মনে করে। আজকের এই লাস্ট টপিকটা নিয়ে আমাদের সবারই আসলে আলোচনা করা উচিত, এবং অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শেখার আছে। যত তহিদুল ভাই যেগুলো কথাগুলো বলো, অনেকে আমরা আসলে জানি না বিষয়গুলো কিভাবে কাজ করে। 100%। তো ভাইকে অনুরোধ থাকবে যেন অবশ্যই একটা আমাদের সবাইকে যেন একটা সুন্দর একটা মানে জিনিসগুলো গাইডলাইন অন্তত আপনার সাইড থেকে যেগুলো আপনি যেগুলো জানেন, অনেকে জানে না। যেমন হচ্ছে ভাইয়া বলে যে ফটো দিয়ে করা যায়, আসলে এটা করাও যায়। মানে এমন এমন সিস্টেমে ওয়েতে অনেক কিছু করা যায় যেগুলো আসলে আমরা কল্পনাও করতে পারি না। তো আমারই ছবি আমার মাধ্যমে আপনারা হয়তো বা প্যানেল বা হয়তো হ্যাক লাগায় বসে আছে ওইখানে, কিভাবে নিজের পুরো কন্ট্রোল নিয়ে নিতেছে। মানে সিস্টেম ওয়াইজ আমরা মনে করি এটা তার কিছু নাই, বাট ওর ভিতরে যে কত কিছু করা যায় ভাই এটা খুব ভালো মতো জানে। তো ভাইয়ের কাছে অনুরোধ যে এই বিষয়গুলো একটু কাইন্ডলি সবার সাথে ইনফরমেটিভ যেহেতু বিষয়টা, তো সবার সাথে একটু শেয়ার করেন, যাতে ওই দিন যাতে আমরা একটু অ্যানাউন্স করলাম, আমরা অনেক কিছু জানলাম। এখানে অনেকে আমরা জানি না যে কিভাবে এগুলো কি আসলে সম্ভব কিনা। তো একটু ভাইয়া যদি সম্ভব হয় তাহলে একটা সেশন উপহার দিবেন। আর শিমুল ভাইয়া যেটা বললো টাকা চাওয়ার বিষয়, এটা কি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছিলেন? না, পার্সোনাল মানে কি, আমি রিসেন্ট আমাকে কেউ চায়নি, বাট রিসেন্ট অনেক মানুষের সাথে এরকম হচ্ছে। সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করি পোস্ট আসতেছে যে ভাইরা টাকা চাচ্ছে, অনেক বড় ফ্রিল্যান্সার এই সেই, যখন পোস্ট করে তখন দেখি ইভেন শুভ ভাই তারপর আবু ভাই কেউ তারা নক করছিল, ইভেন আমাদের মধ্যে অনেক কেউ কেউ সাথে এরকম হয়েছে। ইভেন এই জায়গাতে আপুটাও আছে, রুনা আপু আছে, শুভ ভাইয়ের আইডি থেকে টাকা চাইছিল, ছবি ব্যবহার করে রুনা আপু টাকা দিয়ে দিয়েছে, যে শুভ ভাই বলেছে। তো অনেক জিনিস হচ্ছে আর কি। তো এই জিনিসগুলো তো সতর্ক থাকতে হবে তো, তাই না? আবার সবাইকে কিন্তু আমি এই জিনিসটা একটু কারেক্ট করে দেই। অনেক সময় দেখা যায় এই যে বললেন যে ফেসবুক অ্যাকাউন্ট করে বা হ্যাক করে যে টাকা চায়, অনেক সময় ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের ছবি ইউজ করে তখন করতেছে আর কি। দেখা যায় ভয়েস পাঠাইলে কিন্তু ট্রাস্টেড মনে হয়, কিন্তু এইটাও ফেক ভাবে বানানো যায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন, কেউ একজন টাকা চাইছে আপনি তারে পার্সোনালি কল দেন, এটা সবচেয়ে ভালো অপশন। তা নাহলে দেখা যায় আমি মেসেজ দিল, যাকে আমি ট্রাস্টেড হয়তো বা ট্রাস্ট ইস্যু আছে, আমি বিশ্বাস করলাম না মেসেজ, কিন্তু একটু পরে যখন শিমুল ভাই আমার ভয়েস দিব, আমি কিন্তু একটু বিশ্বাস করতে লাগবো না, এটা তো শিমুল ভাইয়ের ভয়েস। তো তাহলে তোমার হয়তো বা কোনো বিপদে পড়ছে, ইমার্জেন্সি টাকা লাগবে, পাঠাই দিলাম, এই যে স্ক্যামের শিকার হইলাম। কারণ ভয়েস খুব সুন্দর ভাবে বানানো যায়, ভয়েস ক্লোন করা যায়। ভালো একটা কথা বলেছেন ভাইয়া তৈদুল ভাই। আপনি না, আবার অনেক সময় এই কাজ করে, আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ হ্যাক করলো, বা হোয়াটসঅ্যাপ হ্যাক করার পরে আপনি অনেক জায়গায় ভয়েস পাঠান না, সব জায়গাতে এসএমএস দেন না, কিছু জায়গায় তো ভয়েসও দেন। ওই ভয়েসটাই কাট করে নিয়ে আপনাকে আবার পাঠাবে, বা যার কাছে টাকা থাকবে তারে দিবে। মানে আপনার ভয়েসটাই ক্লোন করার দরকার পড়বে না এক্ষেত্রে, ওই ভয়েসটা জাস্ট রেকর্ডিং নিয়ে আপনাকে আবার যার কাছে টাকা যাবে তারে দিবে, আপনার ভয়েসই কিন্তু এটা। এইভাবেও কাজ করে একটা। তার মানে তাহলে আমাদের শুধু ভয়েসে ডিপেন্ড করা যাবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ডিরেক্ট ওই মানুষের যদি নাম্বার ফোন বুকে থাকে, ডিরেক্ট কল দিয়ে কনফার্ম হয়ে তারপরে এই জিনিসগুলো সতর্ক করা। হ্যাঁ, আর বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এইসব জিনিস বেশি ঘটে, প্রবাসী আছে দেখে তো অনেক সময়। যেমন রিসেন্টলি আমার এক আঙ্কেলের একটা ঘটনা আছে, তো আঙ্কেলের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, জানেন না সে। তো মাঝে মাঝে উনি যার মাধ্যমে টাকা পাঠায়, তো ওই হ্যাকার করছে কি, তারে নক দিছে, সে 25,000 টাকা পাঠাইছে। তারপর তার কিছুক্ষণ পর আবার নক দিছে, আবার 25,000 পাঠাইছে। আবার নক দিছে, তখন কিছু বলছে যে এরকম যে এত টাকা পয়সা লাগতেছে কেন। পরে ভয়েস দিছে, ভয়েস দেওয়ার পরে মনে করছে না ঠিকই তো আছে, ওইভাবেই ভয়েস ছিল, ভয়েস দিছে, আবার 25,000 টাকা পাঠাইছে। যখন চতুর্থবার চাইছে তখন হলো ডিরেক্ট কল দিছে আঙ্কেলের, যে 3বার টাকা দিলাম, আরো টাকা লাগবো, তাহলে তো একবারই চাইতে পারেন। পরে ওনার সন্দেহ হয়েছে, না আমি কখন টাকা চাইলাম,
আমি তো টাকা চাইনি, আমি টাকা চাওয়ার হলে তো আমি ফোন দিতাম আপনাকে। এই যে একটা ঝামেলা হয়েছে। পরে দেখে যে তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, যে 4টা ডিভাইস কানেক্টেড তার হোয়াটসঅ্যাপ লিংক করে নিয়েছে হোয়াটসঅ্যাপটা। হ্যাঁ, 4টা ডিভাইসে লিংক করে নিছে, এই হলো অবস্থা। এই ক্ষেত্রে আপনার যখন টাকা পয়সার লেনদেন তো খুব খারাপ জিনিস, আরো সতর্ক হওয়া জরুরি আমাদের। 100%। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তৈদুল ভাই হয়তো খুবই অল্প কথা বলেছে, বাট কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। ইভেন আমরাও রিকোয়েস্ট করলাম আপনাদের পক্ষ থেকে বা ওয়েবের পক্ষ থেকে, তৈদুল ভাই যদি আমাদের এখানে একটা ছোট সেশন নেয়, একটা সেমিনার করে, সেটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো ইনশাল্লাহ তৈদুল ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকলো, এই কথা আর বলতেছি না, আপনি আপনার সময় মতন আমাদেরকে জানাবেন, যে কেউ এখানে আছে জানাবেন, আমরা সেই ব্যবস্থা করে সেদিন হয়তো খুব সুন্দর করে সেশনটা উপভোগ করতে পারবো। আমি তো আপনাদের মতো এত গুছায়া সুন্দর করে মিষ্টি করে কথা বলতে পারি। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক হবে না, এটা তো স্বাভাবিক, বাট ওটা আমরা মেনে নিয়ে আপনার সেশনটা উপভোগ করবো ভাইয়া। বাট একটু আগে থেকে জানাবেন, তাহলে হয়তো আমরা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওয়েবসাইট পেন টেস্টার, মানে ওয়েবসাইটে বাগ আছে কিনা টেস্ট করি। ও ভাই আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কাজ করি না, সোশ্যাল মিডিয়া হ্যাক এইসব নিয়ে কাজ টেস্ট করেন না? না না না। ওনার সম্পর্কে আমি একটু বলে দিই, উনি হচ্ছে আমাদের চাইতে অনেক বড় মাপের ফ্রিল্যান্সার ভাই আমার। যাই হোক, ভাইকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ ভাইকে বাঁচিয়ে রাখুক সে ইয়েতে। ভাই বেসিক্যালি ওয়েবসাইটে বাগ নিয়ে কাজ করে। অনেকে আসলে ইথিক্যাল হ্যাকার বললে মনে করে যে সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া কিছু না, ওয়েবসাইট বা এই ধরনের প্রবলেম গুলো, ইভেন আমরা ডেইলি লাইফে যে প্রবলেম গুলো ফেস করি বিভিন্ন লিঙ্ক অ্যাপ থেকে, এই নিয়ে হয়তো আমাদেরকে একটু ভালো গাইডলাইন দিতে পারবে আর কি। হ্যাঁ, এরকম একজন আমাদের কমিউনিটিতে দরকার। আচ্ছা, আমরা নূর মোহাম্মদ ভাই হ্যান্ড রাইজ করেছে, ওনার কোশ্চেনটা নেই, দেন আমরা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু এই বিষয়ে কথা বলি। ভাই যে বিষয়গুলো বললেন, প্রত্যেকটা বিষয় কয়েকদিন আগে একটা এপিসোড শুনছিলাম, ছবির মধ্যে ক্লিক করলেও যে হ্যাকাররা হ্যাক করে এই বিষয়টা আমি জানতে পারছি। ভাই যতগুলো বিষয় নিয়ে কথা বলছে, প্রত্যেকটা টপিক নিয়ে ওইখানে প্রায় আধা ঘন্টা আলোচনা করছে। হ্যাঁ, যার কারণে এই জিনিসটা আমার কাছে নতুন না। তবে এই জিনিসটি নিয়ে ভাই আরও ডিপলি আলোচনা করলে বুঝতে পারবো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কীভাবে কাজ করে। আমি যে জিনিসটা শেয়ার করতে চাইছিলাম ভাইয়ের সাথে, কয়েকদিন আগে ফেসবুক মেসেঞ্জারে আমরা তো বিভিন্ন গ্রুপে যুক্ত থাকি, সেখানে আমাদের একটা ওয়ার্কিং গ্রুপ আছে বা ইন্টার্নশিপ করার জন্য একটা গ্রুপ আছে। হ্যাঁ, অনেক মানুষ ইন্টার্নই করে ভার্সিটিতে থাকতে থাকতে, অনেকের পাশাপাশি ইনকাম করে। তো সেইখানে একজন শেয়ার করছে যে অনলাইন থেকে ইনকাম করা যায় বিদেশি একটা প্রোফাইল থেকে। তো এখানে আমি যখন তার সাথে ইনবক্সে কথা বলতে গেছি, তখন উনি বললেন যে আপনার ভোটার আইডি শেয়ার করেন। তো আমার এখানে সন্দেহ হইলো, আমি জব পাইতে গেলে আমার ভোটার আইডি শেয়ার করবো কেন? কারণ ভোটার আইডি হচ্ছে একটা পার্সোনাল ইনফরমেশন, এটার মাধ্যমে অনেক সেন্সিটিভ ইনফরমেশন করতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি এটা মনে করে তাকে আর করি নাই আর কি। তো এগুলোর মাধ্যমে কি হ্যাক হইতে পারে ভোটার আইডি কার্ড সাবমিট করার মাধ্যমে? এনআইডি কার্ডের মাধ্যমে আপনি দিতেছেন, এক্ষেত্রে হ্যাক করার পসিবিলিটি কম, কিন্তু আপনার এনআইডি দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবে। ব্যাংক লোন থেকে শুরু করে অনেক কিছু করতে পারবে, পেক অ্যাকাউন্ট থেকে শুরু করে। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেনেশন করে দিই। সবকিছু করতে পারবে। ভোটার আইডি কার্ডের যে বিষয়টা, ভোটার আইডি কার্ড আপনি কোথায় দিচ্ছেন সেটা আসলে ভ্যারি করবে। ধরেন আপনি একটা ইউনিভার্সিটি দিচ্ছেন, একটা প্রতিষ্ঠানে দিচ্ছেন, এই জিনিসটা তাদের কাছে একটা দায়বদ্ধতার জায়গা। যখন আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, অবশ্যই আমাকে প্রপার একটা ডকুমেন্ট তাদের কাছে প্রোভাইড করতে হচ্ছে। সো তাদের কাছ থেকে যদি কখনো লিকেজ হয় বা তাদের কাছ থেকে যদি আমি কোনো প্রবলেম ক্রিয়েট করি, আমি তাদেরকে ব্লেম করতে পারবো। বাট আমি আসলে কোথায় প্রোভাইড করতেছি সেটা হচ্ছে দেখার মুখ্য বিষয়। বিভিন্ন অনেক অ্যাপস আছে, দেখবেন যে খুব তাড়াতাড়ি লোনের অফার, খুব সহজ জিনিস, কিন্তু 7 দিনের লোন, ইনস্ট্যান্ট লোন নেন 30,000 টাকা, জাস্ট আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করুন, আপনি লোন পেয়ে যাবেন। সাবমিট করতেছেন, এখন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে ব্লেম করতেছে তারা বিভিন্ন নাম্বার থেকে এসে, যে আপনি যদি 10,000 টাকা যদি বিকাশে না সেন্ড করেন, তখন কিন্তু আমি আপনার বিরুদ্ধে বা আপনার এই ভোটার আইডি কার্ড দিয়ে আমি কিন্তু মামলা করবো, এই করবো, বা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। তো আমরা বিভিন্ন প্রলোভন দেখে আসলে অন্তর্ভুক্ত যে জায়গাগুলো আছে সেগুলো থেকে অ্যাভয়েড থাকতে হবে।
আর আমি আসলে ভোটার আইডি কার্ডটা কোন উদ্দেশ্যে কোথায় দিচ্ছি সেটা আসলে ডিপেন্ড করবে। এখন একটা গ্রামের হচ্ছে আপনার ওই তফসিল অফিস বা জমি অফিসে ভোটার আইডি কার্ড ছাড়া কাজ হয় না, স্কুলে ভোটার আইডি কার্ড জমা দেওয়া ছাড়া ভর্তি নেয় না বাবা মার। সেক্ষেত্রে ভার্সিটিতে আমি হয়তো ভোটার আইডি কার্ড বা প্রিভিয়াস সার্টিফিকেট জমা না দিলে আমি ভর্তি হতে পারবো না। তাদের এগুলো রিকমেন্ড কেন গভর্নমেন্ট থেকে। তো আসলে তাদের জিনিসগুলো বুঝতে হবে যে কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, তারা আসলে কতটুকু ট্রাস্টেড। সো এই জায়গাগুলো দেখে আমরা যদি দিতে পারি আশা করি প্রবলেম হবে না, কারণ তারা যখন নিচ্ছে অবশ্যই এই জিনিসগুলো সিকিউর করে রাখার জন্যই নিচ্ছে অবভিয়াসলি। সো এই জায়গাতে এই জিনিসগুলো প্রবলেম হবে না, বাট আপনি কোথায় দিচ্ছেন এটা একটু ভালো করে গুরুত্বপূর্ণ ভাবে সহকারে আপনাকে দেখে শুনে নিতে হবে আর কি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমার আসলে আমার তিনটা ফেসবুক প্রোফাইল অনেক আগে থেকেই, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা আননোন পার্সনের জন্য যেখানে কেউ আমাকে চিনে না, আর আরেকটা হচ্ছে বন্ধু ফ্রেন্ড সার্কেলের জন্য, যাতে প্রত্যেকজনের সাথে আলাদা আমি একটা প্রাইভেসি মেনটেন করে চলতে পারি। তো আমার এখন একটা অ্যাকাউন্ট আছে, বাট আগের দুইটার অ্যাক্সেস নাই। কারণ কি, আমার একটা নাম্বারই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। এখন আপনি জানেন ফেসবুক নতুন অ্যালগোরিদম নিয়ে আসছে, নতুন টেকনিক নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেই নাম্বারে আপনি এটা দিয়ে ফেসবুকের সাথে যুক্ত থাকবেন সেই নাম্বারে একটা রিকভারি ফোন নাম্বার থাকবে। ওই ফোন নাম্বারে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে, এবং আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটার সাথে সাথে 60 সেকেন্ড তারা সময় দিবে, এবং 60 সেকেন্ডের মধ্যে আপনার ওই ওটিপিটা ওর ভিতরে জেনারেট করতে হবে। এখন আমি যেই সিমটা 5 বছর আগে বা 7 বছর আগে ব্যবহার করতাম, ওই সিমটা অনেকদিন ব্যবহার না করার ফলে আপনি জানেন 1 বছর আমি যদি একটা সিম ব্যবহার না করি, তাহলে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক বা যে অপারেটরগুলো আছে, ওই অপারেটর 1 বছর পরে ওইটার মেয়াদটা শেষ হয়ে যাবে এবং ওই সিমটা অন্য কারো কাছে সেল করতে পারবে। সেই ক্ষেত্রে আমি ওই সিমের অ্যাক্সেস যদি নিতে চাই, যেহেতু ওই নাম্বারেই আমার খোলা আছে, আমার ফোন নাম্বারটা খোলা আছে, সেই ক্ষেত্রে কিভাবে আমি ওই ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারি? আচ্ছা, এখন আর 1 বছর সময় নাই। লাস্ট যে আপডেট এই মাসের ঠিক আজকে তো 2 তারিখ, লাস্ট 31 তারিখ পর্যন্ত লাস্ট যে আপডেটটা ছিল, একটা এনআইডির বিপরীতে সেটা স্মার্ট হতে পারে অথবা অনলাইন হতে পারে, দুইটাই যদি থাকে, দুইটার বিপরীতে এজ এ পার্সন আপনার 10টা নাম্বার আপনি কিন্তু পারচেজ করতে পারবেন, এর বেশি না। যাদের যদি বেশি থাকে তারা সেই নাম্বারগুলো রিপ্লেসমেন্ট করার কোনো সুযোগ নাই। ইভেন আপনি সেই নাম্বারগুলো হয়তো বা ওনারশিপ ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি নাম্বারটা বন্ধ করতে হবে। আপনার এখন রাইট নাও ধরেন 15টা সিম আছে, গভর্নমেন্টের যে নিয়ম আছে আপনি ভালো করে দেখবেন কোন নাম্বার বন্ধ হবে আপনি নিজেও ধরতে পারবেন না, কারণ আপনাকে গভর্নমেন্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে 15টা 10টার বেশি সিম থাকলে অটোমেটিক আরো 5টা যদি এক্সট্রা থাকে, অ্যাডিশনাল থাকে, আপনার নাম্বার বন্ধ হবে। সো গভর্নমেন্টের যে রুলস আছে এই রুলসটা মানতে হবে। এখন এই রুলস এর পাশাপাশি আর কি রুলস আছে, যে আগে বললাম যে 1 বছর, এখন কিন্তু সেটা 3 মাস করেছে। একটা অব্যবহৃত সিম যদি 3 মাস পরিত্যক্ত থাকে, ওই সিমটা কিন্তু আপনার নামে আর থাকবে না। তখন কি হচ্ছে, 3 মাস পরে এই সিমটা আপনার তথ্যগুলো বা আপনার ডাটাবেসে যে আপনার নামে মালিকানা ছিল এটা কিন্তু মুছে ফেলতেছে। এরপরে কিন্তু সামহাউ 1 মাস হোক 2 মাস হোক, অথবা তাদের নির্দেশনা বা তাদের নিয়ম নীতির মধ্যে থেকে একটা সময় পর তারা এই সিম গুলো কিন্তু সেল করতেছে, বাট রিসাইকেল সিম হিসেবে কিন্তু আমরা পাচ্ছি, বিভিন্ন সিম গুলো পাচ্ছি। আমরা এই সিম গুলো যখন ইউজ করছি বিভিন্ন কল আসতেছে। সো যখন আমার একটা জিনিস প্রয়োজনীয় জিনিস 100%, বিভিন্ন জায়গায় 2 ফ্যাক্টর বলে অপশন আছে, হয়তো হোয়াটসঅ্যাপে যদি রিকভারি না থাকে আমাকে ওই নাম্বার ইউজ করতে হবে, এটা আমার দায়িত্ববোধের জায়গা। যেহেতু আমি 3টা ফেসবুক আমি মেইনটেইন করতেছি, 3টা হোয়াটসঅ্যাপ আমি মেইনটেইন করতেছি, যেটা আমি মেইনটেইন করছি না কেন, আমার ইকুইপমেন্ট কি আর কোনগুলো আমার কাছে স্টোরেজ আছে আর স্টোরেজ নাই, এগুলো ফাইন্ড আউট করতে হবে। দেন আমি যেটা যদি হারিয়ে ফেলি বা আমার যদি পসিবল না হয়, আগে দেখতে হবে সিমটা কেউ পারচেজ করছে নাকি স্টিল এই সিমটা এইভাবে পড়ে আছে। যদি সুযোগ থাকে বিভিন্ন সময় দেখবেন যে আসলে নাম্বার বানিয়ে বা এই সিমটা রিকভারি করা কাস্টমার কেয়ারে গিয়েও কিন্তু তোলা যায়, যে এই সিমটা সামহাও আপনার নাম থেকে সরে গেছে, বাট এই সিমটা স্টিল এখনো পেন্ডিং, আপনি চাইলে নিতে পারেন। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দোকানে বা বিভিন্ন ক্যাম্পেইন চলে তাদের, যে আপনি নাম্বার বানিয়ে কিন্তু নিতে পারতেছেন, তার মানে আপনার যদি নাম্বারটা যদি অ্যাভেলেবল থাকে আপনি কিনতে পারবেন। তাছাড়া তো ওয়ে নাই। সো যেখানে যে নিয়মটা আছে ওই নিয়মের বাইরে আমরা যাইতে পারবো না, অ্যাডিশনাল নিয়ম কিছু করতে পারবো না। বাট কিছু জিনিস আবার হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে ভেরিফাই করা যায়, রিকভারি করা যায়। তো এই জায়গাতে যদি এরকম সুযোগ থাকে, ওরকম পার্সন থাকে, হয়তো আমরা রিকভারি করতে পারবো, আদারওয়াইজ না। আচ্ছা শিমুল ভাই, আপনার সিমের ব্যাপারটা বললো, আমি ফেসবুকের ব্যাপারটা বলি। আপনার ফার্স্ট অফ অল ফেসবুকের নাম্বার প্লাস জিমেল দুইটাই দিয়ে রাখবেন। আর সেকেন্ড, আপনার শুধু নাম্বার দিয়েছিল, নাম্বারটা হারাই গেছে বা নাম্বারটা নাই এখন, তো এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে ফেসবুকে অ্যাপ্লাই করতে হবে নাম্বার চেঞ্জের ব্যাপারে। তাছাড়া ফেসবুকে কোনো সমস্যা হলে আর এটা ব্যাক পাবেন না।
আচ্ছা, একটু কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কোন সেকশনে গিয়ে একটু বেটার বললে ভালো হতো। আপনার ফেসবুকে অনেক ব্যাকলিংক আছে, যেগুলো অনেক আছে আপনার, যেগুলো আসলে পাসওয়ার্ড রিকভারি ক্ষেত্রে আচ্ছা, বা আমি আমারটাই বলি তাহলে বুঝতে পারবেন তুহিদুল ভাই। আমার আইডি সাসপেন্ড হয়েছিল, আমার মেটা ভেরিফাইড বা হচ্ছে ব্লু ভেরিফাইড আইডি ছিল। তো ব্লু ভেরিফাইডটা এখন কিন্তু রাইট নাই। যখন ব্লু ভেরিফাইড ছিল, সাসপেন্ড হওয়ার পরে কিন্তু আমি তাদের সাপোর্ট পাইনি, কিন্তু কারণ কি আমার আইডিটা সাসপেন্ড। আমি যখন সাপোর্টে নক করি তখন তাদের রেসপন্সটা ইনঅ্যাভেলেবল, বলতে ওই আপনার আমার যেভাবে থাকে ঠিক সেরকম। বাট সাসপেন্ড হওয়ার আগে আমি যখন তাদের সাপোর্টে নক করি উইথিন 2 মিনিটের মধ্যে কিন্তু তারা সাপোর্ট দেয়, ইভেন ফোন কল রিকোয়েস্ট করে, আমাকে কল দেয়, ইভেন আমাকে কল দেয়। তো সাপোর্টটা আমি যখন যেভাবে যাচ্ছি, যখন সাপোর্টের সাথে তাদের সাথে কথা বললাম, আমি একটা কনভারসেশন রেকর্ডও কিন্তু পাবলিশ করছিলাম, 39-40 মিনিটের মতো কথা বলছি। তারা একদম বিগিনার টাইপের, এবং তারা একটা জিনিস ইনশিওর করছে যে তাদের কিছু প্ল্যাটফর্ম বা বিভিন্ন টুলস আছে যে টুলস গুলো ডিটেক্ট করে করে আপনার আইডি সাসপেন্ড করতেছে, আবার আইডিটা আপনাকে ব্যাক দিতেছে। তারা ওই জায়গাতে কি করতেছে, আপনার আইডির বেসিক কিছু গাইডলাইন দিচ্ছে, অ্যাডভান্স কোনো গাইডলাইন পাইনি, ইভেন আমি নিজেই পাইনি ভুক্তভোগী। বাট যারা এটা নিয়ে কাজ করেছিল, আমার আইডিটা রিকভারি করার জন্য কাজ করছিল, তারা কি করছিল, তারা হয়তো বা ইউএস এর কোন একজন পার্সন বা কোন একজন ভালো একটা পার্সন যারা ওই আইডিটা ইউজ করে তাদের সাথে সাপোর্টে কথা বলছিল, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলতেছে। তাদের আইডিটা ব্লু ভেরিফাইড, তাদের সাথে সাপোর্টে কথা বলছে। আর ইউএস এ পার্সন যখন সাপোর্টের কথা বলে তখন আমাদের চাইতে ওদের প্রায়োরিটি একটু বেশি দেয়, ওই ভাই প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, আমরা অনেকে মনে করি যে আসলে ভাই আমার আইডিটা তো বা আমার ফেসবুক তো আমার এনআইডি কার্ড যে ভেরিফাই করা, তাদের ডাটাবেসে লাস্ট 1 বছরের তথ্য ছাড়া কোনো তথ্য থাকবে না। ধরে নেন আপনি 2 বছর আগে ভোটার আইডি কার্ড দিয়ে সাবমিট করে আইডিটা ভেরিফাই করছেন, বা কোনো ওই আপনি ভোটার আইডি কার্ড দিয়েছেন, বাট ওই তথ্যটা তাদের কাছে নাই। যদি 1 বছর পার হয়ে যায়, আপনি রিসেন্ট আবার ওখানে আপলোড করেন, আপনার আইডিতে ভোটার আইডি কার্ডটা আপলোড করার জায়গা আছে। তো করার পরে তখন এই ডাটাবেসের তথ্যটা 1 বছরের জন্য থাকবে, নট অনেক বছর। তো যে আইডি গুলো প্রবলেম হয়েছে ভালো করে দেখবেন, যারা ওল্ড আইডি, এই আইডি গুলো বেশি প্রবলেম হয়েছে, নতুন আইডি গুলো খুব প্রবলেম কম হয়েছে। ওল্ড আইডি গুলো প্রবলেম হওয়ার কারণ অনেকদিন ধরে ইউজ করতেছে, সামহাও আপলোডও করছিল, পরবর্তী তারা এই জিনিসটা করেনি। আবার অনেক রিপোর্ট আসে, বিভিন্ন ধরনের রিপোর্ট করে তারা, ধরেন আপনার আইডি নষ্ট করবে, বিভিন্ন ধরনের গ্রুপ থেকে, ওই যে গ্রুপ থেকে রিপোর্ট করে, কপিরাইট ইস্যু দেখায়, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি ইস্যু দেখায়, বিভিন্ন ইস্যু দেখায়, রিপোর্ট করে। সো আইডির যে বিষয়টা তহিদুল ভাই বললো, যে প্রথমত আপনাকে আইডি যদি ফেসবুক হয়ে থাকে, গুগল অথেন্টিকেটর অ্যাপস আছে, আদার্স অথেন্টিকেটর অ্যাপস আছে, 2 ফ্যাক্টর আছে, ফোন নাম্বার যে বিষয়গুলো আছে, সাপোর্ট সকলের জন্য উন্মুক্ত। হয়তো বা আমার ব্লু ভেরিফাইড না থাকলে সাপোর্ট আমি কম পাবো না। আর ব্যাকলিংকের যে কথা বললো, বিভিন্ন আর্টিকেল পড়লে বিভিন্ন আর্টিকেলে কিছু সাপোর্টের সিস্টেম থাকে, যেমন ফেসবুকে কোন মেইলে আসলে সাপোর্ট করলে আসলে সাপোর্ট পাবো জানি না। বাট আমি যখন প্রবলেম ফেস করি বা প্রবলেম পড়ছি, তখন আমি কিন্তু খুব তন্ন করে খুঁজি, আসলে মন থেকে খুঁজলে সবই পাওয়া যায়, তো একটু খুঁজতে হবে আর কি, এছাড়া কিছু না। বাট যারা এগুলো নিয়ে কাজ করে তাদের একটু জানা একটু বেশি থাকে, একটু শর্টলি বলতে পারে যে ভাই এখানে গিয়ে এটা করতে হবে, অথবা আমাদের এন্ড থেকে আমি এটা করে দিব আর কি, দ্যাটস রাইট। তখন তারা করে দেয়, তাদের জন্য সহজ হয়। বাট সাপোর্টটা সকলের জন্য থাকে, হয়তো আমাদের জন্য সাপোর্টটা আজকে চাচ্ছি, 4-5 দিন পরে নট পাচ্ছি, এরকম বিষয়টা। বাট যাদের মেটা বা ব্লু ভেরিফাইড আইডি, তাদের সাপোর্ট গুলো ইনস্ট্যান্ট পাওয়া যায়। বাট যে সাপোর্টটা দেয় সেটা একদম বেসিক এবং বিগিনার। এবং যারা ওখানে বসে আছে, কেউ সিঙ্গাপুরের, কেউ ফিলিপাইন্সের, এইসব লোকজনই বসে আছে, তার কথা একদম আমাদের বাংলা বা আঞ্চলিক যেভাবে আমরা কথা বলতেছি ঠিক এইভাবে কথাগুলো বলে, কোথায় প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, আমাদের ওই সাপোর্টের ওই জায়গাতে একটা স্ক্রিনশট দেন, একদম বিগিনার টাইপের। আচ্ছা, এই বিষয়ে আমি একটু আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কখনো কারো এই ধরনের প্রবলেম হয়েছে কিনা জানি না, বাট এরকম প্রবলেম হলে কি করতে হবে এই নির্দেশনাও আপনারা পাবেন। সেটা হচ্ছে, অনেক বছর আগে আমি তখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর কাজ শিখতেছি, তো আমার ফেসবুক আইডিতে আমি 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করছি। অর্থাৎ আমার আইডিতে কেউ যদি, আমি নিজেও যদি প্রবেশ করতে চাই, তাহলে কিন্তু আপনার ইমেল দিতে হবে এবং আমার ফোন নাম্বারে একটা কোড আসবে, 4 ডিজিট বা 6 ডিজিটের, এবং ওই কোড না দেওয়া পর্যন্ত আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে নিজেই লগ ইন করতে পারবো না, নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হওয়া সত্ত্বেও। তো কোনো একটা কারণে আমার সেই কোড আসাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি যতই লগ ইন করতে চাই কিন্তু কোনো মতেই কোড আসে না। তখন আমি স্যারের সাথে শেয়ার করলাম যে স্যার এরকম একটা প্রবলেম হয়েছে, কি করা যায়? তো স্যার আমাকে বুদ্ধি দিলেন, ওনার সাপোর্টে যাই আপনি একটু কথা বলেন, কথা বলে সুন্দর মতো লেখেন যে এইরকম ব্যাপার, আমার এখানে কোড আসতেছে না এবং কোড না আসার কারণে কি হচ্ছে, আমি লগ ইন করতে পারতেছি না। তখন ওদেরকে আমি কি করলাম, একটা চিঠি লিখলাম ইংরেজিতে। লিখার পরে আমি আমার সমস্যার কথাগুলো লিখলাম, লিখার পরে 48 ঘন্টার ভিতরে ওরা আমাকে ফিডব্যাক দিল
এবং ফিডব্যাক পাওয়ার পরে দেখলাম তারা নোটিশ দিছে। এরপরে আমি লগ ইন করতে যাওয়ার সাথে সাথে যখন কোড আসছে সাথে সাথে আগে সিকিউরিটি কোডটাকে উঠাই দিছি। এরকম কখনো যদি 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনের কারণে আপনি নিজে যদি লগ ইন করতে না পারেন, ওদের কাছে মেইল করলে ওরাই আপনাকে সাপোর্টে যোগাযোগ করলে সাপোর্ট থেকে আপনাকে হেল্প দিবে। তো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আজকে আমাদের 12:23 অলরেডি, আমরা সময়টা অতিবাহিত করে ফেলেছি। খুব ভালো একটা সেশন ছিল, বিশেষ করে তৈদুল ভাই, নূর মোহাম্মদ ভাই, রাহাত ভাই অনেকগুলো প্রশ্ন করেছে বা কথা বলেছে। তো সবার কাছে অনুরোধ রইবে যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু যার যে জিনিসগুলো সম্পর্কে জানা আছে এখানে এসে একটু কথা বলবেন, এক্সপ্লেন করবেন। দেখবেন যে সবারই ভালো লাগবে। সপ্তাহে 2টা দিন আমাদের, এই দিনটা হয়তো বা সময়টা শুধু মিটে জয়েন করে চুপচাপ শুধু কারো কথা শুনবো বা নিজের বেনিফিটটা বের করতে পারবো না, নিজের প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো না, এরকম না। সবাই সবার জায়গা থেকে কথা বলবেন, চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হবে বা কথা হবে। আর তৈদুল ভাইয়ের কাছে আবারও রিকোয়েস্ট, যদি পসিবল হয় অ্যাজ সুন অ্যাজ আপনি একটা সুন্দর একটা সেশন আমাদেরকে উপহার দিবেন ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।